তাহলে তো আমরাও তো সিনিয়র সিটিজেন হতে চলেছি, হ্যাঁ, সেই অর্থে। কিন্তু আমরা কি প্রিপেয়ার? হ্যাঁ, এবার লাইফ স্প্যানে ধরো আজকে লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, ইটস নিয়ারলি এখন 72 73, কোনো সময় 74 এর কাছাকাছি চলে যাচ্ছে ইন্ডিয়াতে। তো এই যে লাইফ স্প্যানে আমরা প্রথম 30 ইয়ার্স তো খুব অ্যাক্টিভ, মানে ফ্যামিলি ট্যামিলি সবাই অ্যাক্টিভ, কারণ তো সেই সময়টা বড় হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, পড়াশোনা পাশ করলো, চাকরি, বিয়ে, হ্যাঁ, বিয়ে দেবে। তারপরে 30 থেকে 60 নিজেই খুব ইনভলভ, মানে নিজেও ওটাতে ইনভলভ, এটাতে আরো বেশি ইনভলভ, নিজের ফ্যামিলি, নিজের চাকরি, নিজের সবকিছু। কিন্তু আফটার 60 কিরকম যেন একটা শূন্যতা, হ্যাঁ, মানে প্রিপেয়ারনেস নেই যে এই 60 পরেও তো 20 25 30 ইয়ার্স লাইফ লিড করতে হবে। নট এ স্মল মানে পিরিয়ড, এটা বেশ একটা বড় পিরিয়ড, রাইট? কিন্তু কোনো প্রিপেয়ারনেস নেই, এবং সেইখান থেকেই কিন্তু তুমি যেটা বললে না যে একটা ডিপ্রেশন, এবং প্রথমে হচ্ছে আইসোলেশন, নিজেকে আইসোলেট করে নেওয়া, তারপরে সেখান থেকে ডিপ্রেশন, সেগুলো রাইজ করে। ফলে প্রি রিটায়ারমেন্ট প্রিপারেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। নমস্কার, আদাব, নমস্তে এন্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ লেজারি বাতে। আমার গেস্ট আজকে এই প্রথম লেজারি বাতে আমার দুজন আছে আমার গাড়িতে, ধীরেশ চৌধুরী, বিশিষ্ট জেরিট্রিশিয়ান, আর শ্যামল, বাজবো হিলিং টাচ ফাউন্ডেশনের সিনিয়র সিটিজেন কেয়ারের মেল নার্স। তো ধীরেশ, প্রথম যে প্রশ্নটা আমার তোমার কাছে আছে হচ্ছে যে জেরিয়াট্রিক্স এটা কি, মানে ইফ ইউ ক্যান এক্সপ্লেইন আমাদের দর্শকদের। প্রথমত থ্যাংক ইউ শুভদীপ, যে এরকম একটা বিশেষ, এটা আমার কাছে একটা বিশেষ, এই গাড়িতে যেতে যেতে এরকম একটা ইন্টারভিউ, তো এইরকম সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে এই জায়গায় বাছার জন্য, যে আমাকে মনে করেছো যে ইন্টারভিউ নেওয়ার মতো, তো ইটস মাই প্লেজার, অনার। নাও ইটস মাই অনার। না, তো ভালো বলেছো যে জেরিয়াট্রিক্স বিষয়টা কি। জেরিয়াট্রিক্স আসলে একটা গ্রিক শব্দ, দুটো গ্রিক শব্দের সংমিশ্রণে জেরিয়াট্রিক্স কথাটা এসছে। একটা হচ্ছে জেরন আর একটা হচ্ছে ইয়াট্রোস। জেরন মানে হচ্ছে ওল্ড এজ, আর ইয়াট্রোস মানে হচ্ছে হিলিং। আচ্ছা, তো এই ওল্ড এজ হিলিং আর কি, তার মানে। তো আমরা জেরন্টোলজি বিষয়টা অনেকেই জানি, যে বয়স্কদের তোমার যেখানে বিভিন্ন অ্যাসপেক্টে আলোচনা হয়, বার্ধক্য, সেটা এজিং প্রসেস থেকে শুরু করে তার সোশিও ইকোনমিক্যাল সমস্ত বিভিন্ন অ্যাসপেক্টে যেটাতে গবেষণা আলোচনা হয়, পড়াশোনা হয়, দ্যাট ইজ জেরন্টোলজি। আর আমরা যদি খুব সহজ ভাষায় বলি যে মেডিকেল পার্ট অফ দ্য জেরন্টোলজি ইজ দ্য জেরিয়াট্রিক্স। জেরিয়াট্রিক্স মানে শুধুমাত্র মেডিকেল সংক্রান্ত বয়স্কদের বয়সজনিত যে সমস্যা, তার কিভাবে প্রতিকার, এবং তাকে চিকিৎসা, তার চিকিৎসা পদ্ধতি, এইটা একটা পুরোটাই মেডিকেল ফিল্ড। ইট ইজ দ্য স্পেশালিটি অফ মেডিকেল ফিল্ড, রাইট? এটা জেরিয়াট্রিক্স হতে গেলে আগে একজন চিকিৎসককে অবশ্যই যে মিনিমাম যেটা সেই এমবিবিএস হয়ে তারপরে পোস্ট গ্রাজুয়েশন। আমাদের সময়, আমাদের তো সেই সময় ডিপ্লোমা ছিল, এখন এমডি হয়েছে। তখনও ছিল খুব, সারা ভারতবর্ষে 2টো সিট ছিল শুধু, তো এখন অনেক বেড়েছে। তো সেইভাবে আর কি আফটার পোস্ট গ্রাজুয়েশন তারপরে জেরিয়াট্রিক্স নিয়ে তাকে পড়াশোনা করতে হয় এবং সে জেরিয়াট্রিশিয়ান হয়। তো জেরিয়াট্রিক্স এর এটা হচ্ছে যে এটা না ভীষণ ভাবে আমাদের ভারতবর্ষের সঙ্গে জড়িত। আমাদের 5000 বছর আগে আয়ুর্বেদে 8টা খণ্ড আছে, তার মধ্যে দুটো আছে জরা আর রসায়ন। জরা মানে ওল্ড এজ এর সংক্রান্ত, আর রসায়ন মানে হচ্ছে হাউ টু কিপ ইয়োর, মানে কি বলবো, নিজের বয়সটাকে ধরে রাখা, এটাই হচ্ছে রসায়ন। তো এই জরা আর রসায়ন, এই দুটোই কিন্তু জেরিয়াট্রিক্সের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত। এবং অনেকেই বলেন যে জেরন কথাটা হয়তো জরার সঙ্গে খুবই লিঙ্ক আর কি। অনেকে ধরে নেয় যে সংস্কৃত এই শব্দ থেকেই হয়তো পরবর্তীকালে এই জেরন কথাটা এসছে। ফলে আমাদের আয়ুর্বেদে এই 5000 বছর আগে এবং তারও হয়তো আগে থেকে এই ধারণাটা কিন্তু দিয়ে গিয়েছিল যে বয়স্কদের একটা চিকিৎসা, এটা বন্ধ হয়ে গেছে না, বয়স্কদের একটা চিকিৎসায় কিন্তু আমাদের আলাদা করে ভাবনা চিন্তা, তার একটা আলাদা ধরনের প্রশিক্ষণ, প্রস্তুতি বলতে পারে, সবই
সেটা যে একটা দরকার জরুরি, এটা কিন্তু আমাদের ভারতবর্ষেই পৃথিবীতে দেখিয়ে দিয়েছিল বা একটা সূচনা দিয়ে গেছিল। কিন্তু আনফরচুনেটলি সেভাবে জেরিয়াট্রিক্স বিষয়টা তো ফ্লারিশ করেনি, ফ্লারিশ করেছে ইউকে এবং আমেরিকাতে। এবং এটা কিন্তু 1909-এ এই জেরিয়াট্রিক্স প্রথম এটাতে আলোকপাত হয় এবং লিও ন্যাচেন, যাকে বলা হয় ফাদার অফ জেরিয়াট্রিক্স, তিনি একজন আমেরিকান চিকিৎসক ছিলেন, এবং ম্যাডাম বলে জুরি একজন আছেন, যিনি আপনার ইউকে তে যাকে মাদার অফ জেরিয়াট্রিক্স বলে। তাহলে এই যে জিনিসটা, এটা অনেকদিন, মানে এখন নয়, কিন্তু মানে আমাদের দেশে সূচনা একটা আভাস দিয়ে যাওয়া সত্ত্বেও খুবই আনফরচুনেট যে আমাদের দেশে এটা নিয়ে কোনো সেভাবে আলোকপাত হয়নি। কিন্তু বলতে পারো যে গত 2 দশক ম্যাক্সিমাম, তাও আর কি, এই 2 দশক ধরে জেরিয়াট্রিক্স বিষয়টা ভারতবর্ষে একটা মোটামুটি আস্তে 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 খুবই স্লোলি প্রোগ্রেস হতে শুরু করেছে। এবং একটা সামান্য অংশের মানুষ জেরিয়াট্রিক্স বিষয়টা জানে, কিন্তু এখনো আমি বলবো যে 99% অফ দ্য পিপল ইজ নট অ্যাওয়্যার অ্যাবাউট জেরিয়াট্রিক্স। জেরিয়াট্রিক্স কি কি জিনিস, ইভেন মেডিকেল ফ্যাটার্নিটিও জেরিয়াট্রিক্স বিষয়টা এখনো বেশিভাবে ফ্লারিশ যেরকম করার কথা, সেটা এখনো অব্দি হয়ে ওঠেনি। তো তুমি মানে যখন এমবিবিএস করলে, মানে আমি একটা জাস্ট পার্সোনাল পার্সপেক্টিভে আসছি, তো আমি তো দেখেছি অনেক ডাক্তার, স্পেশালি আমাদের প্রজন্মের, তারা সবসময় চেষ্টা করেছেন যে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়ার জন্য, এবং অবভিয়াসলি একবার ওখানে চলে গেলে তার অর্থ, তার একটা ওয়েলথ ক্রিয়েশন, তারা কাউকে আমি খুব একটা ফিরে আসতে দেখিনি, ভেরি কনজিউমড ইন দ্যাট ওয়েল। তো তোমার কখনো মনে হয়নি যে এত কষ্ট করে ডাক্তারি পড়লে there is a huge opportunity to make money, এই সবের মধ্যে কেন ঢুকবো, এত কষ্ট কেন করব? এটা খুব ভালো প্রশ্ন, এবং এটা কি বলবো, এটা আমার খুব মানে আত্মার প্রশ্ন আর কি। তো প্রথমত দেখো, সত্যি কথা বলতে কি, হয়তো মেধা অত ছিল না যে বাইরে গিয়ে এমআরসি ওইসব পড়ার মেধা ছিল না বলবো না, হয়তো সেই অপরচুনিটি আমার আসেনি। সেটা যেমন একটা ঠিক, তেমনি আমি যখন ডাক্তারি পাশ করেছি, তারপর থেকেই সামহাও আমি আমাদের পাড়াতে বা আমার মূলত আমাদের পাড়াতেই প্রচুর বয়স্ক মানুষকে আমার হাউস ফিজিশিয়ান হিসেবে দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবার ওই দেখতে যেতে 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 আমার মনে হয়েছে যে one man is completely incomplete to serve the elderly people. সে যত বড় ডাক্তারি হোক আর যাই হোক, ঠিক আছে। আর এই সমস্ত বয়স্ক মানুষদের চিকিৎসা দিতে গেলে বিশেষ করে তখন কেন আমাকে ডাকতো, কারণ হচ্ছে দে আর বেসিক্যালি হোম বাউন্ড। হ্যাঁ, তারপরে তাদের নিয়ে যাওয়ার এরকম অ্যাকম্পানি পার্সন সেভাবে নেই, ঠিক আছে। আর্থিক ব্যাপার একটা রয়েছে, আর মূলত এটাই। এবং ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, সে বসে থাকা, এগুলো নিয়ে তখন কি হচ্ছে যে না, ঠিক আছে, যে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ঠিক আছে, একটা খুব বেশি বড় কেস নয়, বড় জিনিস নয়, তো সেখানে ডাক্তারকে বাড়িতে দেখে নিয়ে সেখানে চিকিৎসা করলেই সম্ভব। তো সেরকম ভাবে আমাকে বিভিন্ন জায়গায় অনেক মাসিমা মেসোমশাই হাউস ফিজিশিয়ান হিসেবে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো তখন থেকে আমার এটা মনে হয়েছে যে এনাদেরকে যদি সঠিকভাবে পরিষেবা দিতে হয়, তাহলে কিন্তু এরকম একটা টিম ওয়ার্কের দরকার হবে। কারণ আমরা গিয়ে কি করেছি তখন, একদম প্রথম দিকে গিয়ে ধরো দেখাচ্ছি যে ঠিক আছে, সেরকম নয়, ছোটখাটো বিষয়, ওষুধপত্র লিখে দিলে হবে, ওষুধপত্র লিখে দিয়ে বেরিয়ে এসছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আরেকটু ধরো তোমার ফলো আপ দরকার, একটু মনিটরিং দরকার, সেক্ষেত্রে তো আমার পক্ষে সম্ভব হয়নি। আমার পক্ষে তখন হসপিটালাইজেশন লেখা ছাড়া আর কোনো গতি ছিল না, ঠিক আছে। কিন্তু যদি দেখা যেত যে না, এরকম একটা আমাদের সেটআপ আছে, টিম আছে, যারা এই ফলো আপটা করতে পারবে, যারা রেগুলার মনিটরিংটা করতে পারবে, দেন আমি প্রতিদিন না গেলেও আমার কাছে যদি ইনফরমেশন গুলো আসে, তাহলে I can treat that elderly patient at home খুবই ইজিলি, এরকম কিছু নয় যে খুব কমপ্লিকেটেড ম্যাটার। কিন্তু তার জন্য আমাকে তাহলে একটা টিম তৈরি করতে হবে, এবং সেই কনসেপশন থেকেই মূলত এরকম একটা আমাদের যে আজকে বাধ্য
হিলিং টাচ ফাউন্ডেশন, যেটা এটা আগে আসলে মাত্র হিলিং টাচ নামেই ছিল। তারপরে আমরা এই রিসেন্ট 1 বছর হতে চলেছে আমরা ওটাকে আলাদা সেকশন 8 কোম্পানিতে রেজিস্টার করেছি। তো এই ইউনিটটাকেই জাস্ট, তো এই জিনিসটা আর কি শুরু হয় এবং 2007 এ। সত্যি কথা বলতে কি এট দ্যাট টাইম এরকম ধরনের কনসেপশন ইস্টার্ন ইন্ডিয়াতেই ছিল না, এবং জেরিয়াট্রিক বিষয়টা বা জেরিয়াট্রিক হোম কেয়ার এই ব্যাপারটা তখন মানে প্রায় লোকের কাছে অজানা, এটা যে হতে পারে এই ধরনের সেই জিনিসটাই সেভাবে কনসেপশন আসেনি। হয়তো খুব একটা দুটো হয়তো মুম্বাইতে আমার যতদূর মনে হয় এর আগে হয়তো একটা অর্গানাইজেশন বা দুটো অর্গানাইজেশন হয়তো চিন্তা করেছে, ইস্টার্ন ইন্ডিয়াতে ছিলই না। তো সেইভাবেই আর কি এই জায়গাতে আসা। এবং আমার সত্যি যেটা তুমি বললে যে শুধু বাইরে কেন, আমি যদি এখানেও ধরো অন্য জায়গায় আমি চাকরি করতাম বা আমি যদি প্র্যাকটিস সেভাবে করতাম, হয়তো মানিটারি আমি অনেকটাই হয়তো গেইন করতাম, মানে যেটা তুমি বললে একদমই সত্যি। এবং ধরো যেরকম কিছু কিছু কানেকশন আছে আমার হয়তো সেরকম ভাবে সেই ভালো জায়গায় পেতেও অসুবিধা হতো না, হ্যাঁ, কিন্তু যে স্যাটিসফ্যাকশন আমি এখন এখানে পাচ্ছি সেটা আমি পেতাম না একদম অবভিয়াসলি। কারণ এই যে আজকে ধরো তুমি আমাকে যে এই জায়গাতে এই ইন্টারভিউ করছো, তুমি ভাবছো আমার সময়টাকে তুমি নিয়েছো, আমি ভাবছি তোমার সময়টাকে আমি নিয়েছি এই সকালবেলা, তাহলে এইটা তো হতো না। না, এটা খুব বড় কথা বললে যে এই যে একটা হয় না যে স্যাটিসফ্যাকশন, যে ওয়েলথ অফ হ্যাপিনেস, এই হ্যাপিনেস ফ্যাক্টরটা আজকাল আমরা খুব মানে আবার গুরুত্বতে আসছে, লোকে সেটাকে অ্যাকনলেজ করতে বাধ্য হচ্ছে থ্রু আ সিরিজ অফ থিংস। বাট যেমনি আমাকে অনেকে জিজ্ঞেস করে আর এইসব পাগলামি কেন করি, আমি শুধু বলি যে আমার মানে খুব ভালো লাগে, এবং ভালো লাগে, এবং আমি আমার অনেক কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো হয়তো আমি নিজেকে উত্তর মানে প্রশ্ন করতে পারি না, বা অনেকেই প্রশ্ন করতে পারি না, সেই প্রশ্নগুলোর আমি জবাব পাই। আমি প্রত্যেকের কাছে শেখার অপরচুনিটি পাই, এবং এই শোটা দেখে যদি একজন বা দুজন মানুষও উপকৃত হয়, এর থেকে বড় কন্ট্রিবিউশন তো আর হয় না। তো সেটাই আর কি, যে এইটা যেটা তুমি বললে স্যাটিসফ্যাকশন, ইট ইজ আ ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ এভরিবডিজ লাইফ। সেটা আমরা কেউ যারা জীবনে আগে অ্যাকনলেজ করেছে বা বুঝতে পেরেছে তারা অনেক বেশি ফ্রি অ্যান্ড লিবারেটেড, যারা অনেক দেরিতে করেছে তারা আক্ষেপ করেছে আমি মনে করি, কিন্তু সেটা করতে রিয়েলাইজেশনটা বাধ্যই আর কি হওয়াটা। না এটাতে একটুখানি আমি আরেকটু ইমপ্রুভ করবো, সেটা হচ্ছে সেখানে ফ্যামিলি সাপোর্টটাও কিন্তু খুব বড় ফ্যাক্টর। তো এখানে আমার বাবার সিহতে ছিল না, বাবা মারা গেছেন একদিন হয়েছে, মা আমাকে প্রচুর সাপোর্ট করেছে। মা কোনোদিন আমাকে মানে এরকম কোনো বাইন্ডিংস এ দিয়ে দেয়নি চাকরি করতে হবে, এই করতে হবে, কিন্তু পরিবারের অন্য রিমোট যারা রিলেটিভ বা নিয়ার রিলেটিভ তাদের মধ্যে অনেক কিছু ছিল, কেন সরকারি চাকরি সুযোগ সুযোগ করবে না, কেন সিকিউর এরকম থেকেও করবে না, এটা কি ধরনের হচ্ছে, হ্যাঁ, তাদেরকে বোঝাতে হয়েছে। আর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আমার মিসেস আমাকে প্রচুর সাপোর্ট করেছে। এবার এই যে ডাক্তার হওয়ার কতগুলো যেমন অ্যাডভান্টেজ আছে, তেমনি কিছু তো জিনিসও আছে, যেমন ধরো আজকে কোনো একটা বাজারে গেলে ডাক্তার মানে ট্যাগ থাকলেই মনে করবে লোকটা প্রচুর ইনকাম করে। আমিও সেটাই মনে করি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এবার তো সবকিছুর জিনিসই ওই অ্যাসপেক্টে দেখছে, আমি যে যেটা নয় সেটা তো আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো লাইফস্টাইল চালাতে গেলে বা সেটা মিনিমাম দেখো আমরাও চালাতে পারছি ভগবানের আশীর্বাদে, হ্যাঁ। তো ওই ব্যাপারটা আছে না, তুমি যেটা বললে চাহিদার এত একটা লিমিট থাকলেই দেখবে জীবনে অনেক কিছু আনন্দ পাওয়া যায়। চাহিদা উত্তরোত্তর যদি বাড়ে, হ্যাঁ, কারণ ওই চাহিদা তো শেষ নেই, একদম শেষ নেই। ফলে তুমি মানে কোটিপতি তারপতি তারপরে হলেও তোমার দেখবে ওটা এক খাপ থেকে যাবে, এরপর তার এক ধাপ ওঠা যায়, এরপর তার এক ধাপ ওঠা যায়, মানে এটা শেষ কোথায় হবে। অথচ এই যে আমি এখন যে আছি, এই যে আমাদের একটা বৃহত্তর পরিবার হয়েছে, মানে আমি তো এখানে আমার ফ্যামিলি শুধু নয়, এই যে ধরো আমাদের এই যে শ্যামল আজকে পিছনে আছে, তো ও আমার বৃহত্তর পরিবারের একজন, ঠিক আছে। তো এরকম আমাদের এখানে যারা কাজ করছে তারা অঙ্গাঙ্গি ভাবে পরিবার, আমরা কখনো থেকে মনে করি না যে দে আর আওয়ার স্টাফ, জাস্ট লাইক এ ফ্যামিলি মেম্বার। এবং সবচেয়ে বড় হচ্ছে আজকে আমাদের
550 বেশি সিনিয়র সিটিজেন দে আর মেম্বার অফ আমাদের এই মানে মেম্বার মানে আমাদের 1600 বেশি এনরোলমেন্ট, কিন্তু সেটা 2007 থেকে অনেককে আমাদের হারাতে হয়েছে, প্রত্যেক বছরই এক নির্দিষ্ট সংখ্যক হারাতে হয় বিকজ অফ দ্য এজ এন্ড বিকজ অফ দ্য, তো সেই করে 550 এক্সিস্টিং মেম্বার আছে মাউন্টেন সিটি 550, সো দে আর আমার ফ্যামিলি মেম্বার। তো এই যে বাইন্ডিংস এবং এই যে বন্ড, এইটা এই যে একটা পাওয়ার অফ কমিউন যেটা বলে না, একদম পাওয়ার অফ কমিউন। মানে আমি আমার শোতে অনেকে আসেন যারা আর্টিস্ট বা হয়তো দেখেছো থিয়েটার প্র্যাকটিশনার, সিনেমা করছেন, অনেক কিছু করছেন, কিন্তু তাদের যে জীবনের যে ফিলোসফি যেটা, তার থেকে আমি অনেক কিছু শিখেছি। যেমন শ্রাবন্তী বলে একজন এসছেন, উনি থিয়েটার প্র্যাকটিশনার, খুবই মানে সফল অ্যাক্ট্রেস। তো একটা কথা আমাকে বললো যে মানে আমি জিজ্ঞেসলাম যে কেন এটা করো, মানে এত তো কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তো ওই কষ্টটা কেন, মানে এটা তো নিজে স্বেচ্ছায় তুমি নিচ্ছ, তো সেলফ ইনফ্লিক্টেড পেন। তো যে না মানে এই যে পাওয়ার অফ কমিউন, হয়তো তোমার কাছে হয়তো জীবনে একটা সময় থাকবে যে অনেক টাকা আছে কিন্তু তুমি কাকে ফোন করবে সেটা তোমাকে ভাবতে হচ্ছে, তো সেটা মানে তুমি গরিব। তো আমাকে এত প্রভাবিত করেছিল ওই কথাটা, তো কিছুক্ষণ আমি সত্যি মানে ইন্টারভিউর পর আমি ভাবলাম, আমি নিজের পার্সপেক্টিভে ভাবলাম কথাটা কত সত্যি। আজকে আমাকে হয়তো অনেককে 2-3 জনকে আমি হয়তো ফট করে ফোন করে দিতে পারবো, কিন্তু আমি কি 5 জন নাম ফট করে বলতে পারবো যাকে আমি ফোন করতে পারবো? এবং আনসার ওয়াজ নো। তো না, ভেরি ওয়েল সেড। তো শ্যামল, তোমার কাছে একটু আসবো। সরি, দুটোই পি। মানে পেইন বিকাম প্লেজার, পেইন বিকাম প্লেজার। এইটা কিন্তু মানে করাটাও একটা বিরাট, এটা ইট ইজ নট ইজি, মানে করার আরেকটা পি আছে। আচ্ছা, প্যাশন, এই প্যাশন, পেশেন্স, এই চারটে পি খুব ইম্পর্টেন্ট। প্যাশন, পেশেন্স, প্লেজার, মানে মানে এবার অনেকে এইটার রামিফিকেশন একটা, এটা মানে মানে অবজেক্টিভটা ওয়েলথ হতে পারে, সেই ওয়েলথের অনেক কিছু মেটেরিয়ালিস্টিক একটা মানে কারণ হতে পারে, বাট মানে এন্ড অফ দ্য ডে একটা পয়েন্টে গিয়ে উই আর অল নেকেড, এবং সেই মানে পার্সপেক্টিভে তুমি কতটা খুশি সেটা ইজ মোর ইম্পর্টেন্ট, রাইট? আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু শ্যামলের কাছে আসবো। তো শ্যামল, তুমি নার্সিং এজ এ ক্যারিয়ার কেন চুজ করলে? মানে এটা তো প্রধানত আমরা জগৎ থেকে দেখেছি, বা মূলত যা আমরা দেখি মানে যে কোনো হাসপাতালে বা কিছুতে, যে ফিমেল নার্স সংখ্যা অনেক বেশি। তো সচরাচর আমি অতটা মানে মেল নার্স এজ এ ক্যারিয়ার খুব কমই দেখেছি, মানে ইন টার্মস অফ দ্য রেশিও আর কি। একদম। তো তুমি নার্সিং এর মধ্যে নিজের ক্যারিয়ারটা কেন মানে বেছে নিলে, এবং বাঁচবোর সাথে তোমার কি করে তুমি যুক্ত হলে, এটা একটু যদি আমাদের বলো। হ্যাঁ, নমস্কার, আমার নাম হচ্ছে শ্যামল ভূঁইয়া। আমার গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর, একটা কুসুমাশালী রাজপাড়া গ্রাম্য অঞ্চলে। 2016 সালে আমার কাকা হঠাৎ মারা যায়। সে মারা যাওয়ার পর থেকে একটা শ্বাসকষ্টর মতো একটা ফিল হয়। সে ফিল হওয়ার পর কোথাও অক্সিজেন কোথাও পাওয়া যায়নি। এবার আমাদের হসপিটাল বলতে গ্রামের মধ্যে হসপিটাল নেই, 1 নম্বর। আর হচ্ছে গাড়ি ঘোড়াও খুব একটা নেই, সাইকেলে করে নিজেদের মারা যায়। এবার মারা যায়, একটা আমার মনের মধ্যে একটা জোর এলো যে আমি একটা হসপিটালে কাজ করে একটা নার্সিং বা নার্স মিলস হওয়া, সেই আমার একটা মনের মধ্যে একটা সাহস জেগে গেল। এবার সাহস জায়গাতে আমাদের ওখানে একটা ছোট একটা হসপিটাল আছে। এবার হসপিটাল ওখানে আছি, হঠাৎ দেখলাম যে ওখানে ওটি হচ্ছে, মাসে মাসে একটা করে ওটি হয়। জানতাম না, গ্রামের ছেলে, ঘোরাঘুরি করতাম এই জঙ্গলে, এদিকে মাঠে ঘাটে যেভাবে ঘোরাঘুরি হয় সেভাবে পড়াশোনা করে। এবার করতে করতে হঠাৎ তখন স্যারের সাথে দেখা হয়। আচ্ছা, দেখা হয়, তখন জিজ্ঞেস করলো যে তুমি কতদূর পড়াশোনা করেছো, তো তুমি কি এই কাজে কাজ করতে চাও? হ্যাঁ, তখন আমি বললাম যে হ্যাঁ, তো আমি করতে চাই, আমার শেখার খুব আগ্রহ আছে। এইভাবে সেইখান থেকে তখন স্যারের হাত ধরে আচ্ছা আসি বাঁচবো হেলিটাস ফাউন্ডেশন। আচ্ছা, তো তুমি কি এখান থেকেই ট্রেনিং নিয়েছো? বাঁচবো তো নার্সিং এর তোমাদের কোর্সও আছে না? মানে এবার সেখান থেকে তো আসা, সেখানে আমাদের কোনো টাকা পয়সা কিছু নেই। এবার সেখানে কলকাতা শহরে থাকা, জায়গা, খাওয়া তো সমস্যা আছে, খাওয়ার মানে টাকা পয়সা নেই। এবারে তখন স্যার উনি আমার ব্যবস্থা করেন।
আচ্ছা তপন স্যার হচ্ছে, একটু বলে দিই, তপন স্যার হচ্ছে আমাদের বাঁধবর সম্পাদক, আচ্ছা সেক্রেটারি। হ্যাঁ উনি এখন প্রৌঢ় 74 ইয়ার্স। আচ্ছা তো উনি ওনার এমএন দোস্তরে ছিলেন। হ্যাঁ তারপরে তখন থেকেই খুব সোশ্যালি মানে অ্যাক্টিভ আর কি, সামাজিক আচ্ছা। মানুষ বলতে যাবো। হ্যাঁ হ্যাঁ তো ওই জঙ্গলমহলে ওই যে বলছি পশ্চিম মেদিনীপুরের হ্যাঁ কুষ্মাশলিতে হ্যাঁ ওখানে একটা হাসপাতাল আছে, ছোট হাসপাতাল, হ্যাঁ যেখানে প্রতি মাসে একবার করে ওই কিছু কিছু ছোট ছোট অপারেশন যেগুলো সম্ভব আর কি হ্যাঁ সেগুলো হয়। হ্যাঁ সেখানে একজন ডাক্তার যান, ডক্টর হ্যাঁ সেনগুপ্ত বলে। হ্যাঁ তো ওইখানে গিয়ে আর কি আলাপ হয়। এবার ও যেটা বলছে না হ্যাঁ সেটা হচ্ছে যে ও প্রথমবার এসে 2016, তাই না, হ্যাঁ। 2016-তে এসে ও 7 দিন না 10 দিন থেকে পালিয়ে গেছিল। আচ্ছা তো পালিয়ে গেছিলে কেন? না পারি গেছিলাম এখানে বন্দির মতো সিস্টেম। হ্যাঁ হ্যাঁ মানে একই জায়গায় থাকা, কোথাও ঘোরাফেরা নেই, তুমি কিছু যদি একবার একবার কোনো কোথাও শহর কোথাও চেনা পরিস্থিতি জায়গা, মানে চেনি কারোর সাথে। মন খারাপ হ্যাঁ, লাগছিল নাকি? হ্যাঁ ওখানটায় আমি গেছি একবার, বুঝলে, হ্যাঁ। দুবার গেছি, হ্যাঁ। দুবার গেছি ওদের জায়গায় হ্যাঁ অনেকদিন পরে। ও হ্যাঁ। যখন এখানে মোটামুটি মন্টন বসে গেছে, হ্যাঁ, কাজকর্ম হ্যাঁ। করছে, হ্যাঁ তারপরে ও অনেকবার রিকোয়েস্ট করেছিল আমাদেরকে হ্যাঁ যে চলুন একবার আমাদের ওখানে একটা হ্যাঁ। ক্যাম্প করি, হ্যাঁ। প্রচুর দরকার। বাহ। তো আমরা ওখানে একটা ক্যাম্প আয়োজন করি, হুম। বেশ মাল্টিডিসিপ্লিনারি ক্যাম্প, মানে হ্যাঁ। প্রচুর বিভিন্ন বিভাগের ডাক্তার গেছিল। হ্যাঁ তো সেইখানে গিয়ে প্রথম ওদের ওখানে যাওয়া। হ্যাঁ তো ওরা বলতো যে কিরকম অবস্থা, মানে ওদের থেকে শুনতাম। আমি তখন কাকু বলি, তখন কাকুর থেকে শুনেছি। হ্যাঁ আমিও প্রচুর রিমোট এরিয়াতে গেছি, হ্যাঁ। সুন্দরবনে বহু রিমোট এরিয়াতে গেছি, হ্যাঁ। সুন্দরবনে মানুষই যায়নি সেখানে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই জানেই না নামটা। বাহ। তো কিন্তু ওখানে এরকম কল্পনা করে নেওয়া হয় যে এরকমই, হুম। কিন্তু কল্পনার অতীত হচ্ছে ওখানে গিয়ে দেখলাম যে হুম। সত্যি কিরকম অবস্থা, কত করুণ অবস্থা। হুম। ঠিক আছে, তো সেই কিন্তু একটা জিনিস হচ্ছে প্রকৃতি তো, হুম। জঙ্গল, এবার মুক্তাঞ্চল, হুম। তো ওরা ওই জায়গা মানুষ, হুম। ওদেরকে এখানে নিয়ে এলে তো ওদেরকে বন্ধু একটা বানানো হবে। একদম হ্যাঁ, আকৃষ্ট প্রভাব খেয়ে যাবে। লাগবে একটা। হ্যাঁ, সেজন্যই ও 7-10 দিন পরে চলে গেছে, আবার ধরে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই যে বলছিলাম না যে আমার কেন এই মানে পথে, এই জিনিসটা দেখো, মানে এই যে একটা ঐশ্বর্য যে মানুষের, মানে একটা লাইফকে তুমি শুধু একটা মানুষের লাইফ ট্রান্সফর্ম নয়, শ্যামলের হাত ধরে আরো 100টা মানুষ শ্যামল সেটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। আমারই বলবে আরো এসছে ওদের ওখানে। হ্যাঁ বলো। হ্যাঁ, বল। তারপর আমাদের ফাউন্ডেশনের আশ্রয় দেয়। হ্যাঁ সে আশ্রয় দেওয়ার পর ওখানে থিওরি প্র্যাকটিক্যাল কমপ্লিট করার পর হ্যাঁ ওইখানেই এখন জব করছি আমি। হ্যাঁ তারপরে আমার হাত ধরে আবার অনেকে এসেছে, আমার আগেও এসেছে। হ্যাঁ খুকুমণি ভূঁইয়া এসেছে, গুরুমণি হাঁসদা, লক্ষ্মীমণি বাহ সরেন, উমা ভূঁইয়া, আবার অনেকেই আছে যুক্ত। বাহ। তারাও এসেছে, এই তাদের ফ্যামিলিকে মানে উঠে দাঁড়িয়েছে। তারও বিভিন্ন মানে মধ্যবিত্ত সব পরিবারের সন্তান আমরা। হ্যাঁ তো এইভাবে এগিয়ে মানে নিজেদের স্বপ্ন পূরণ করছে। বাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি মানুষের উপকার করছো, তুমি অনেক মানুষের আশীর্বাদ পাচ্ছ, আর জীবনের একটা আলাদা মানে তুমি তৈরি করছো, সেটা সবচেয়ে বড় কথা। আর এর সবকিছুর মধ্যে যে তোমার নিজের একটা আত্মতুষ্টি, সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না। সেটা মানে তুমি যদি দেখো যে ছেলেটি পালিয়ে গেছিল, সেখান থেকে আজকে আমাদের এই কথাবার্তা যেটা হচ্ছে, সেটা তুমি কতটা মানে জার্নি তুমি কভার করেছো। সত্যি আমরা খুবই প্রাউড, মানে তোমার মানুষের সেবাটা কি সেটাই আমরা এখনো জানতাম না। হ্যাঁ তো এখানে আস্তে আস্তে করে মানুষের সেবা, বয়স্কদের সেবা, সেটা বড় প্রাপ্ত এটা আমাদের ফাউন্ডেশনের থেকে। এই জিনিসটা তো কেউ তোমাকে, মানে তুমি বাইরে থাকলে তো পেতে না। হ্যাঁ, তো স্যার যদি বিদেশে চলে যেতেন, বিদেশে থাকতে, তাহলে কি হতো? হ্যাঁ, কি হতো না, দেখো সেই না কেউ না কারো হাত হতো, তো দেখো এটার জন্য একটা আলাদা রকমের পাগলামি দরকার। এটা মানে এটার তো কোনো মানে একটা রেশনাল ব্যাপার না, মানে রেশনাল থিঙ্কিং হচ্ছে লিনিয়ার একটা, যে এটা করলাম তার মানে এটা, তার এখানে এটা, তার ওখানে এটা। বাট এই যে একটা মানুষের জন্য একটু আলাদা করে ভাবা, তার মধ্যে একটা আলাদা নেশা বলো বা পাগলামি বলো, দুটো একটা মিশ্রণ। এই যে এরা, এই যে শ্যামল বললো, যে শ্যামল, তা ও দিদি উমা, ঠিক আছে, তারপরে লক্ষ্মীদি বলে আমরা বলি, ও আমাদের নার্সিং ইনচার্জ। হ্যাঁ, তারপরে হচ্ছে খুকু, তারপরে গুরুমণি বলে একজন, পানমণি এখন এসছে, আরো নাম আরো কিছু মনে পড়ছে না হয়তো এরকম। তো ওদেরকে যে ওই জায়গা থেকে মানে ওরা মানে জাস্ট এটা যদি না করতে হয়তো ওই মাঠে ঘাটে মানে ঘুরে বেড়াতো, ম্যাক্সিমাম তাই করছে এখন। এবং ওই পুরুষেরা তোমার হারিয়া খেয়ে থাকে ওই জায়গাটা। হ্যাঁ,
আর মহিলারা প্রচুর কঠোর পরিশ্রম করে, মানে ইয়েতে মাঠে, হ্যাঁ রুক্ষ জায়গা তো, জঙ্গলে রুক্ষ জায়গা, মানে ভীষণ রুক্ষ জায়গা। তুমি যদি একবার পারো একবার ঘুরে নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। তো ওই জায়গায় গেলে পরে বোঝা যায় না যে আমরা এখানে এই যে এখন দিয়ে যাচ্ছি দুপাশে বৃহৎ বাড়ি, আর ওখানে ওই জায়গা মানে কল্পনাতে মানে না দেখতে পারে, কল্পনাতেও আসবে না এরকম ডিফারেন্স হতে পারে। ঠিক আছে, তো ওই ওদেরকে এভাবে নিয়ে এসে কলকাতা শহরে ট্রেনিং দিয়ে তারপরে ওরা সার্ভ করছে কাদেরকে, সাম অফ দেম আমাদের সিনিয়র মেম্বার, তারা মানে কোটিপতিরও বেশি এমনও আছে, এতটাই সফিস্টিকেটেড। হ্যাঁ, তাদেরকে কিন্তু সার্ভিং এন্ড সাপোর্টিং। হ্যাঁ, এবং আজকে ওর কথায় হয়তো তুমি সফিস্টিকেশন পাবে না, মানে সেটা তো বুঝতেই পারছো, টান রয়েছে, এত বলতে অসুবিধা নেই, কিন্তু ও যে স্কিল জানে, হ্যাঁ সেটা এখানকার অনেক ছেলেগুলো সব জানে না। সেটাই হচ্ছে মেইন ব্যাপার, যে স্কিলটা, এবং স্কিল দিয়ে তুমি কিভাবে মানে সেটার একটা ভ্যালু মানে রাতে বিরেতে সমাজের মধ্যে দিচ্ছ। ও আমাদের একটা বিরাট ব্যাপার, মানে রাতে ও থাকে আমাদের, রাতে যখন কোনো কল হয় আমাদের সিস্টারের সাথে ও যায়, রাতের কল বলতে একটু অন্য কেউ নেই, সেখানে ও যেভাবে সাপোর্ট দেয়, হ্যাটস অফ। তো এই জায়গাটা খুবই প্লেজার আর কি, আমার খুব ভালো লাগে। যে আমার সত্যি খুব প্রাউড লাগছে যে তুমি সবচেয়ে প্রথমে যে তুমি শ্যামলকে নিয়ে এলে, এবং আমরা তিনজন মিলে যে গল্পটা করছি, সকালে এরকম একটা দুদিক দিয়ে একটা সবুজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং একটা কথাবার্তা বলছি, আর ও আমাদের সাথে আছে, যে একটা যে মানুষ যে কোথা থেকে কোথায় এগিয়ে এসছে, একটা পারপাস খুঁজে পেয়েছে জীবনে। আমার সত্যি বলছি, আমি অতগুলো পডকাস্ট করেছি, এত ভালো লাগছে আজকে, একটা অন্য রকমের ফিলিং লাগছে। থ্যাংক ইউ সো মাচ। না না, এটা তো তুমি, এটা তো অনার, এটা অনার ফর আস। ওর একটা মানে ওই এতে বলি, ওর দিদির বিয়ে দিল, যে উমা আমাদের এখানে সিস্টার ট্রেনিং দিয়েছে, ও এখন হোম কেয়ারের সিস্টার হচ্ছে, বিয়ে দিল। তো সে বিয়েতে নিমন্ত্রণ বলো না, দুবার গেছি, একবার হচ্ছে ক্যাম্পে গেছিলাম, আর একবার হচ্ছে ওর দিদির বিয়েতে, ফ্যামিলি সবাই গেছি আমরা। সে বিশাল আয়োজন, মানে ওরকম বিয়ে আমিও করতে পারি না, আমি বলছি এতটাই মানে জাঁকজমক ভাবে করেছে, গ্রামে নাকি প্রথম ওরকম বিয়ে। হ্যাঁ, মানে তো তখন ওই যেতে যেতে মনে হচ্ছিল, আরে এই যে আজকে বিয়েটাও দিতে পারলো, এর পিছনে কিছুটা হলেও হয়তো আমাদের একটা ছোট্ট ইয়ে আছে। হ্যাঁ, মানে প্রথমটা হচ্ছে যে সে তুমি চিন্তাটা করেছো, এবং সেই চিন্তাটাকে ধরে এগিয়ে নিয়ে গেছো, এটা খুব বড় একটা জিনিস। তো একটা মানে আমি একটু জাস্ট অন্য প্রসঙ্গে একটু মুভ করছি আমাদের কনভারসেশনটা। আমি একটা রিপোর্ট পড়ছিলাম, এটা একটা ন্যাটিক্সিস রিটায়ারমেন্ট ইন্ডেক্স। তো তারা বলছেন যে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 15,000 লোক প্রত্যেক দিন আমাদের দেশে সিনিয়র সিটিজেন হচ্ছে। তার মধ্যে থেকে প্রায় মানে প্রতি 10 জনের মধ্যে 3 জন সিনিয়র সিটিজেন ইজ প্রিডমিনেন্টলি লোনলি। তো এই যে একটা বিরাট মানে প্রায় 140 মিলিয়ন সিনিয়র সিটিজেন অ্যাপ্রক্সিমেটলি, কম বেশি আছে আমাদের দেশে, which is like population of maybe 6 or 7 countries of the big countries combined, ঠিক আছে? তো এই যে একটা পপুলেশন আছে, তো এরা মানে how does one prepare to be in that senior citizen age bracket? বা ধরো মানে একটা বিরাট বড় লোনলিনেস, এদের মধ্যে অনেকে হয়তো সিনিয়র সিটিজেনের এজ ব্র্যাকেটে ঢুকবেন যারা প্রথম রিয়েল জেনারেশন অফ আইটি প্রফেশনালস হু আর ইউজড টু টেকনোলজি, একটা সোশ্যাল মিডিয়া। তো তার একটা কি ইম্প্যাক্ট বা কিছু তোমরা দেখতে পাচ্ছ ভাই, কিভাবে প্রিপেয়ার করবে মানুষ ফর টু লিভ আ ভেরি মিনিংফুল অ্যাক্টিভ সিনিয়র সিটিজেন লাইফ? এটা একটু যদি আমাদের দর্শকদের বলো। খুব ভালো প্রশ্ন করেছো, এবং এটা যে তুমি এখনই ভাবছো এটাই সবচেয়ে বড় পয়েন্ট। এবং যেটা বললে যে নিয়ারলি এখন 15.3 crores পিপল ইন ইন্ডিয়া, তারা হচ্ছে তোমার সিনিয়র সিটিজেন, বিকজ আমাদের এখানে সিনিয়র সিটিজেন 60 প্লাস হলেই সিনিয়র সিটিজেন ধরা হয়, বাইরে অনেক জায়গায় 65। তো সেটা বাইরেতে এখন তো আবার কনসেপশন বলছে যে 65 টাইপে উঠে গেছে, যতক্ষণ অব্দি প্রোডাক্টিভ কর্মক্ষম ততক্ষণ অব্দি ওরা সিনিয়র সিটিজেন ট্যাগটাই দিচ্ছে না। হ্যাঁ, মেবি 75 ও হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, তো এই যে একটা বিরাট অংশ, সেই যে সিনিয়র সিটিজেনের মধ্যে ঢুকবে বা ঢুকতে চলেছে, আমিও তো ধরো আগামী 8.5 বছর পরে আমিও মানে
সিনিয়র সিটিজেন হয়ে গেল। সেম আমিও একই তাহলে তো আমরাও তো সিনিয়র সিটিজেন হতে চলেছি সেই অর্থে, কিন্তু আমরা কি প্রিপেয়ার্ড? হ্যাঁ, এবার লাইফ স্প্যানে ধরো আজকে লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, ইটস নিয়ারলি এখন 72 73, কোনো সময় 74 এর কাছাকাছি চলে যাচ্ছে ইন্ডিয়াতে। তো এই যে লাইফ স্প্যানে আমরা প্রথম 30 ইয়ার্স তো খুব অ্যাক্টিভ, মানে ফ্যামিলি ট্যামিলি সবাই অ্যাক্টিভ, তারপর সেই সময়টা বড় হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, পড়াশোনা পাশ করলো, চাকরি, বিয়ে, বিয়ে দেবে, তারপরে 30 থেকে 60 নিজেই খুব ইনভলভ, মানে নিজেও ওটাতেও ইনভলভ, এটাতে আরো বেশি ইনভলভ, নিজের ফ্যামিলি, নিজের চাকরি, নিজের সবকিছু। কিন্তু আফটার 60 কিরকম যেন একটা শূন্যতা, মানে প্রিপেয়ারনেস নেই যে এই 60 পরেও তো 20 25 30 ইয়ার্স লাইফ লিড করতে হবে। ইটস নট এ স্মল মানে পিরিয়ড, এটা বেশ একটা বড় পিরিয়ড, কিন্তু কোনো প্রিপেয়ারনেস নেই। এবং সেইখান থেকেই কিন্তু তুমি যেটা বললে না যে একটা ডিপ্রেশন, এবং প্রথমে হচ্ছে আইসোলেশন, নিজেকে আইসোলেট করে নেওয়া, তারপরে সেখান থেকে ডিপ্রেশন, সেগুলো রাইজ করে। ফলে প্রি রিটায়ারমেন্ট প্রিপারেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং এই প্রিপারেশনটা তুমি আমাদের আলোচনা শুরুর আগেই একটা কথা বলছিলে, ইট ইজ নট ফ্রম দ্য তোমার 59 ইয়ার্স 64 ডেজে গিয়ে তুমি চিন্তা করছো যে আগামীকাল থেকে আমি কি করব, এইটা নয়, এটা তোমাকে অন্তত 5-10 বছর আগে থেকে ভাবতে হবে। ঠিক আছে? এবং যেটা তুমি আরেকটা বললে, আমরা এতটাই টেকনোসেভি, মোটামুটি তো বেশ সবাই মোটামুটি ধরেই নেওয়া হয় যে টেকনোসেভি, সেটা ছাড়া তুমি বাঁচতে পারবে না। এবার টেকনোসেভি লোকজন আমরা ঢুকতে যাচ্ছি, আমাদের আগের প্রজন্ম তো তা ছিল না, তারা যতটা টেকনোসেভি নয়, কিন্তু আমি আমার ইয়েতে দেখেছি, এক্সপিরিয়েন্সে, একটা শ্রেণীর বয়স্ক মানুষ কিন্তু বেশ টেকনোসেভি, এবং তারা মানে অনেক ক্ষেত্রে আমার থেকেও বেশি জানে, এরকমও দেখেছি। যাই হোক, কিন্তু সেটা খুব কম অংশ, মেজর অংশ টেকনোসেভি নয়, সেটা তো ঠিকই, তার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং অনেক তারা সেটাতে ভুগছে, করোনা পিরিয়ডেও দেখেছি আমরা সেটা। তো কিন্তু আমরা যারা ধরো একটুখানি শিখে বা জেনে আমরা ঢুকবো, বা তুমি তো অনেক জানো, সেটা তো আমরা সেটা তো নো ডাউট, কম্পারিজনই আসে না। তো তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে হঠাৎ এই যে টেকনোসেভি মানেই হচ্ছে সবসময় আমি মেকানিক্যালি কোনো না কোনো কিছুর সঙ্গে অ্যাটাচ হয়ে আছি, মেশিন, স্ক্রিন, এবং সবসময় কাজ, সেইটার একটা কোনো কিছু টার্গেট নিয়ে আমরা করছি। তো সেই টার্গেটটা যখন আর থাকবে না, মানে তথাকথিত ভাবে যদি না থাকে, তখনই চলে আসবে শূন্যতা। তখন আজকালকার দিনে দেখবে সবাই খুব খুব কনজিউমড কাজ নিয়ে, সবাই খুব ব্যস্ত দেখাতে মানে ভালোবাসে, এটা আমি দেখেছি, ব্যস্ত দেখাতে ভালোবাসে, এবং এটা আমি মনে করি সাম কাইন্ড অফ মেন্টাল হেলথ প্রবলেম, মানে আমার কাছে, কেননা ইট ইজ নট গুড ফর দ্যাট ইন্ডিভিজুয়াল, কেননা একটা ইম্পর্টেন্স, একটা সেলফ ইম্পর্টেন্স, একটা আলাদা একটা জোনের মধ্যে থাকে। আমি আমার নিজের বন্ধুদের মধ্যে দিয়েই বলছি, মানে এই এক্সপিরিয়েন্সটা একদম। এটা তো মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বিজি, না আমি সবসময় আমার সময় আছে, সময় আমার কাছে সবসময় আছে, ওই একটা জিনিসের জন্যই তো বেঁচে আছি, সময়। আমার তো ম্যাক্সিমাম অনেকেই বলে আমার পেশেন্ট, আপনি ডাক্তারবাবু এত সময় কোথা থেকে পান, আপনাকে আলাদা সময় আছে? না, একদমই না, আমি সময়টা অন্যভাবে বার করে নিই। তো যাই হোক, এই যে বলছো তুমি, এইটা এই যে নিজেকে একটা সময়ের আবরণে আবৃত করে রাখা না, এইটা কিন্তু সিনিয়র সিটিজেনদের মধ্যেও কিছু আছে। সিনিয়র সিটিজেনদের একটা অংশ, বিশেষ করে 60 to 70, তারা এমন ব্যস্ততা দেখায় আমাদের সার্ভিস দিতে গিয়ে, আদৌ কিন্তু ব্যস্ত নয়, অন্যভাবে ক্ষমা করবেন, আমি কিন্তু মানে সেভাবে বলতে চাইছি না, কিন্তু ওরা এমন একটা করে রাখে যে সবসময় আর কি, কিন্তু সেটাতে কি হয়, সেটাতে দূরত্ব তৈরি হয়। ঠিক আছে? মানে যে মানুষটা আপনাকে ভেবে একটা ফোন করলো, যে মানুষটা আপনার জন্য একটা চিন্তার জন্য একটা টাইম দিল, আপনি তাকে গুরুত্বটাই দিলেন না, তিনি ভাবলেন যে ও আমার ইয়ে নয়। কিন্তু একটা সময় পরে গিয়ে যে ওই মানুষটাই আপনার কত জরুরি হবে জীবনে, সেটা আপনি আজকে বুঝতে পারছেন না। মানে আমরা দেখেছি এরকম আমাদের মেম্বারদের মধ্যেই এমন মেম্বার, কি বলবো, যে মানে খুবই খুবই হাই পোস্টে ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে তাকে যখন দাহ কার্য করা হয়, তখন 6 জন শ্মশান সাথী। ঠিক আছে? তার মধ্যে 4 জনই হচ্ছে নট দ্য ফ্যামিলি মেম্বার ইভেন। আচ্ছা, ঠিক আছে?
সো ওই যে আমি মানে আমার অহংবোধ এবং এইটা কিন্তু মানে একটা সময় আমরা এই জায়গাটা কিন্তু এই যে স্পিরিচুয়ালিটি এইটা কিন্তু খুব দরকার। মানে আমি এখন থেকেই ভাববো যে আমাকে কিন্তু সমাজে থাকতে হবে এবং সমাজের লোকদের হাত ধরেই থাকতে হবে। এবং আমরা অনেকেই মনে করি, এটা আমি অনেক জায়গায় বলি, যে অনেকেই মনে করে যে টাকা থাকলে সিকিউর। আমি বলি একেবারেই না। টাকা থাকলে কি করে সিকিউর? কারণ আপনার একটা নির্দিষ্ট সময় পরে ভগবান না করুক আপনার এমন কিছু হয়ে গেল, ইউ মে বি কমপ্লিটলি বেডরিডেন, ঠিক আছে, বা ইওর মেন্টাল কগনিশন সেরকম থাকবে না যে আপনার ব্যাংকের ব্যালেন্স কি আছে আপনি নিজেই জানেন না, কোন ব্যাংকে টাকা আছে সেটাই জানবেন না, ঠিক আছে, সেটা ড্র করবে আপনার কেয়ার গিভার তথাকথিত আয়া বা কোনো আননোন লোক, পিন নাম্বার দিতে হচ্ছে, তাহলে সে আপনাকে আপনার তার খাওয়ালে আপনি খাবেন, সে আপনাকে পরিষ্কার করালে আপনি পরিষ্কার হবেন, তাহলে your life is totally depend on that person. মানে নিজের রিলেশনের উপর বা নিজের ভালোবাসাটা is the instrument of মানে of your survival, তাই না? তখন ইভেন এমন আমরা দেখেছি, আমাদের তো এই এতদিনের এক্সপিরিয়েন্সে বয়স্কদের দেখেছি কত বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন কেন ঘটনাই, যে ছেলে মেয়ের মধ্যে কারাকারি হচ্ছে, কারটা কে দেখবে। একটা জিনিস ধরো তুমি দেখেছো, মানে আমি আমাদের যে we are of the same age group, তো আমি এটা দেখতাম একটা সময় যে বাবা মারা খুব এনকারেজ করতো, খুব প্রাউড ফিল করতো, আরে আমার ছেলে বিদেশে আছে, এই করছে, এই ক্যালিফোর্নিয়াতে আছে, এই ইউকে তে লন্ডন, ও এই পুজোটা করছে, এই ছবিটা দেখো, নতুন মার্সিডিজ কিনেছে, এই কিনেছে, ওই কিনেছে। আজকে সেই বাবা মার মধ্যে হয়তো অনেকেই ভাববে যে হ্যাঁ হয়তো আমি এই কথাটা না বললে আমার বাচ্চারা এখানে থাকতো, কিন্তু তারা যখন তাদের আমি পুরোপুরি দোষ দেবো না বাচ্চাদের, কারণ ওই যে ট্রিগারটা করিয়েছে, তারা ভেবেছে যে এটা করলে আমার বাবা মা খুশি হবে, এই সাকসেসটা আমি রিচ করলে, এই টিক বক্সটা এসে গেলে আমার জীবনে। তো এবার তারা যখন ওখানে গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের একটা ফ্যামিলি হচ্ছে, তাদের বাচ্চা হচ্ছে, তারা তো মানে সেই যে নেক্সট জেনারেশন, তারা তো আর ইন্ডিয়ান না, তারা বলছে আমরা আমেরিকান বা আমরা ব্রিটিশ, আমরা হোয়াট এভার অস্ট্রেলিয়ান, তাদের কাছে তো আর মানে পিছু টান বলে কিছু নেই, রাইট? কিন্তু এই যে ছেলে মেয়ে যারা আমাদের বয়সী, যারা ওখানে গেছেন বা আমাদের আগে, তারা তো একটা দুটো পৃথিবীর মধ্যে আটকে আছে, রাইট? কিন্তু তারা চাইলেও তো ফট করে ফিরতে পারবে না, এবার দোষটা তাদেরও দেওয়া যায় না সম্পূর্ণভাবে, ঠিক আছে? তো এইটা একটু যদি তুমি তোমার এক্সপিরিয়েন্স, তুমি নিশ্চয়ই এরকম অনেক দেখেছো, এবং তোমার একটা কবিতা আমাকে সত্যি খুব প্রভাবিত করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে, ওই তো ইউটিউবে আমি শুনেছিলাম, আমি সত্যি কিছুক্ষণ মানে ওটা শোনার পর আমি প্রায় মানে 10-12 মিনিট আমি শুধু বসেছিলাম, যে শুধু ভাবছিলাম, ওই এত ভিজুয়ালি মানে স্ট্রং ছিল তোমার লেখাটা, আমি ওটা একটু সত্যি শুনতে চাইবো, না এবং আমাদের দর্শকদের জন্য। একদম একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তুমি শুনেছো, এটাই আমার প্রাপ্তি, এবং অনেকে শুনেছে এটা। আমার আমি লেখালেখি করে এই যে বলে আমার ওটা, আমার হচ্ছে এটাই রিক্রিয়েশন। হ্যাঁ, আমি এইভাবেই আমার মানে যে অবসর সময়টাকে যেটুকুনি অবসর পাই আর কি, এটাকে আমি এভাবেই মানে এটাই আমার প্লেজার আর কি। তো আমার মেইনলি এই তুমি যে কথাটা বললে না, এই যে এই রিপিটেশন বা এটা বলা, এটা কিন্তু কিছুটা ভেতরের কোণে একটা ডিপ্রেশন থেকে বলছে, বা একটা খুব আইসোলেটেড ফিলিং থেকে বলছে। আসলে বহিরঙ্গে একরকম আমার মনে হচ্ছে হয়তো অহংবোধ, বা মনে হচ্ছে বাবা এত গর্ব করে, কিন্তু ভেতরে যে ওনারা একদম শূন্যতা, সেটা আমরা মানে কত কষ্ট হবে বলো তো, মানে প্রচন্ড কষ্ট, এটা যে তুমি এক্সপ্রেস করতে পারছো না, এটা ভীষণ কষ্ট। এবং এটা একবারের গিয়ে কনভারসেশনে তুমি বুঝতে পারবে, নো পেইন কিলার ক্যান অ্যাড্রেস দিস, কোনো পেইন কিলার নেই। পেইন কিলার ইজ আমরা যদি সেটা, এবার ছেলে মেয়ে না থাকলে কি হবে, কিছু যদি ওই যে বললাম সেখানেই অ্যাসোসিয়েশনটা দরকার, সেই অহংবোধটা বা সেই আবরণটা ছেড়ে দিলে পরে দেখবে যখন সান্নিধ্য আছে, সেই বিভিন্ন বয়সে নিজের শুধু একই সমবয়সী হতে হবে বলে কথা নেই, ইয়াঙ্গার জেনারেশন, আমি বলবো যে বয়স্কদের ইয়াঙ্গার জেনারেশনের সঙ্গে মেশাটাও খুব উচিত। হ্যাঁ, তো তখন কিন্তু ওই জিনিসটা কিছুটা হলো, পুরো পেইন রিলিফ না হলেও একটা ম্যাক্সিমাম মেজর পেইন কিন্তু রিলিফ হয়ে যায় বাই দ্য অ্যাসোসিয়েশন। তো সেখানেই আর কি। তো আমি একটু বলে, আমার এই কবিতাটার নাম সায়ান্নের আবৃত্তি। একই কথার পুনরাবৃত্তি, শুনতে শুনতে বিরক্তিরও সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সাউথ সিটির উচ্চতলের 20 তলা উচ্চতায়
অভিজাত বিলাসবহুল ফ্ল্যাট বাড়ির বুড়ো বুড়ির মার্কিন যুক্তরাষ্ট্র স্থিত ছেলের কথা। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, ওই একই কথা। আইআইটি থেকে পাশ করেই বহুজাতিক সংস্থার উচ্চ পদে উচ্চ টাকার চাকরি, সান ফ্রান্সিসকোতে কেনা নিজের বাড়ি, বহু দামি 3-4টে গাড়ি, আর ব্যস্ততার কারণে ইচ্ছে থাকলেও ফোন করতে না পারা। একটু রিল্যাক্সড হতে যদিও সময় বার করে উইকেন্ডে এদিক ওদিক লং ড্রাইভ। বাবা মাকে একবার আমেরিকা নিয়ে যাওয়ার তীব্র বাসনা, কিন্তু হয়ে উঠছে না কিছুতেই এসবের কথা। একই কথা বারবার, প্রতিবার। কখনো মেসোমশাই শুরু করলে শেষ করেন মাসিমা, কখনো আবার উল্টো। এত গর্ব প্রবাসী ছেলেকে নিয়ে, এত অহংকার, যেন ওরাই একমাত্র জুটি এরকম রত্ন ছেলে যাদের অলংকার। ধারণাটা এটাই হয়তো বা থাকতো। বিরক্তি হয়তো বা দিনে দিনে আরো বাড়তো, যদি না সেদিন ওদের চোখের কোণে ধরা না পড়তো জল। হ্যাঁ, চোখের জল। সরল মনে একটা প্রশ্ন করেছিলাম শুধু সেদিন। পুজোতে এসে গেল, ছেলে এবার তবে পুজোয় কি পাঠালো? প্রশ্নটা শেষ করতে হয়নি আমায়, তার আগেই যে সব বাঁধ ওদের ভেঙে গেল। সব মিথ্যে বলেছি বাবা তোমায় এতদিন। ও ফোন করে না, সে তো প্রায় বছর গড়ালো। কি এসে যায় তাই বলো? পুজো কবে এলো আর কবে গেল? তবে একটা কথা তুমিও জেনো, কে বলেছে আমাদের বুক ভরা দুঃখ? আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। হ্যাঁ, সেদিন বুঝেছি আমার কাছে যেটা একই কথার পুনরাবৃত্তি, আসলে যে যা আকাশের প্রায় কাছাকাছি থাকা ফ্ল্যাট নামক কারাগারে বন্দি দুটো ঝরা পাতার জীবন সায়ান্নের আবৃত্তি। মানে এত মানে ভিজুয়ালি আমি দেখতে পাচ্ছি যখন কারণ এরকম অনেককে আমি মানে আমার চোখের সামনে দিয়ে যাচ্ছিল। মানে আমার এক বন্ধু আছে খুবই সফল, আমার স্কুল কলেজ দুটোই একসাথে আমরা করেছি। ওর মা এখানে থাকেন, আসে মাঝে মাঝে, চেষ্টা করে, মানে ও ব্যস্ত থাকে। এরকম অনেকেই আছে আমাদের মতো। আমি তো এগুলো আমার তো প্র্যাকটিক্যাল, আমার এই যে কবিতার বইয়ে যেটাই তুমি পড়বে নিশ্চয়ই পড়বে, এবং এটা যে শুনেছো ব্লেজার বললাম না, শুধু শুনিনি, মানে ভেতরের মধ্যে রয়ে গেছে। নাহলে তুমি বললে কি করে? আমি যখন বললাম যে হয়তো কবিতা পাঠ করতে, তুমি বলে ওইটা পড়ো, আমার খুব ভালো লাগলো। তো এই জিনিস, এইগুলো পুরোটাই আমার বিভিন্ন অনুভব, মানে যেগুলো আমার খুব রিয়ালিটি থেকে ফিলিংস থেকে লেখা। আমি কবিতা, মানে আমার কবিতায় কিন্তু খুব একটা কিছু এমন কিছু শব্দের সমাহার পাবে না যেগুলো খুব একেবারে আলংকারিক। দেখো তুমি লিখছো কেন? মানুষের কাছে পৌঁছানোর জন্য না। এখানে সেখানে যদি আমাকে ডিকশনারি খুলতে হয় তাহলে তো আমি থটটা হারিয়ে ফেলবো একদম, তাই না? মানে একটা মার্টিন স্করসেসির একটা কথা আছে, সিম্পল ইজ হার্ড। একদম। তো সেটা আমি খুব ফলো করি আমার সব রকমের কাজে আর কি। আমিও খুব ফলো করি। আমাকে একটা কথা বলো, এই যে দেখো আজকাল এই যে জেরিয়াট্রিক্স নিয়ে প্রচুর স্টার্টআপ হচ্ছে, অনেক পরিষেবা আসছে, ইটস মানে মার্কেটিং একটা অ্যাম্পলিফিকেশন হচ্ছে, বাট এই সবকিছুই আমি যেটা দেখছি হচ্ছে একটা অ্যাফোর্ডেবল জেনারেশন। দের ইজ আ মার্কেট দ্যাট ইউ আর ট্রাইং টু ক্যাপচার, রাইট? এবার এর বাইরেও তো সিনিয়র সিটিজেন আছেন যারা ধরো ইকোনমিক্যালি উইকার সেকশন, একটা গ্রুপ অফ পিপল যারা স্পেশালি এবলড। তো এদের নিয়ে বাঁচবো কিছু পরিকল্পনা করছে তোমরা, মানে বা তোমরা তো গ্রামে অনেক কাজ করছো, হ্যাঁ? তো এইটা একটু তুমি যদি বলো যে তোমার হাউ ডু উই হ্যান্ডেল দিস, হাউ ডু উই সলভ দিস, হাউ ইজ বাঁচবো লুকিং এট ইট, এটা নিয়ে তোমরা মানে কিছু ভাবছো? মানে এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা মানে এটা নিয়ে মানে আমি খুব একটা দেখিনি মানে ইন দ্য সিনিয়র সিটিজেন ক্যাটাগরি অফ ওয়ার্ক দ্যাট ইজ হ্যাপেনিং। এটা মানে খুব আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আর কি। মানে সেটা হচ্ছে যে তুমি এই অ্যাসপেক্টে আর কি, এই পার্সপেক্টিভে তুমি জিনিসটাকে চিন্তা করেছো। এই চিন্তাটাই আসলে নেই, সেটাই জন্যই আজকে যা কিছু। এবার তুমি যেটা বললে প্রথম অংশটা, যেটা যে এতগুলো কোম্পানি, মানে আমরা যখন শুরু করেছিলাম we are the only one, আমরা তো কোম্পানি নেই, আমরা তো একটা এনজিও, নন প্রফিটেবল সোশ্যাল এন্টারপ্রাইজ। এখন বাট যারা এরা করছে, এরা they are all very মানে they are venture funded, they are মানে it's a for profit organization, not মানে very expensive, মানে
হ্যাঁ আমি তো কোনো মতে অ্যাফোর্ড করতে পারবো না, মানে আমি দেখো এইটাতেই আমি বলতে গেলে তখন অনেকে ভাববে যে আমি হয়তো আমারটাকে এই বলার জন্য প্রমোট করার না, এটা সেটা না, এটা আমরা এখানে একটা কথা আমি বলে দিই, ইট ইজ নট আ প্রমোশন অফ any organization, it is a conversation for the welfare of senior citizen, এবং কারণ আমিও সেই সেলফিশ রিজনেই করছি, কারণ আজ থেকে 8-8.5 বছর পর আমিও সেখানেই যাবো। তো আমি আমার নিজের প্রিপারেশনের জন্য আমি আজকে ধীরেশকে নিয়ে এসেছি, নিজের কয়েকটা কথা, নিজের কয়েকটা প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো যদি আপনাদেরও থাকে তাহলে আপনারা নিজেদের মতো করে সেটা দেখে নেবেন। তো সেই জায়গাটা যেটা এসছে, এবার তুমি যেটা বলে না, আসলে দেখবে যে এখন একটা মার্কেটিং স্ট্র্যাটেজিতেও একটা প্যারাডাইম শিফট হয়েছে। সেটা হচ্ছে যে এখন সিনিয়র সিটিজেনদের এই কিছুদিন আগে সেন্ট জেভিয়ার্স কলেজে একটা এরকম ডিসকাশনে এই জিনিসটা উঠে এসেছিল, আমরা বলেছি, আমি ছিলাম সেখানে প্যানেলিস্ট। তো যে শিফটটা এসছে দেখবে এখন মুখ হিসাবে আগে সেলিব্রিটিদের মুখ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হতো, ইয়াঙ্গার কাপলদের নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হতো, এখন দেখবে সিনিয়র সিটিজেনদের কাপলদের নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়। দ্যাটস ফ্রম দ্য পিসি চন্দ্রর হোক, সোনা হোক, আর ঘুরতে যাওয়া হোক, প্রতিটা জায়গাতে দেখবে সিনিয়র সিটিজেনদের কিন্তু নিয়ে আসছে। বিকজ কেন বলতো, সেটা তুমি খুব ভালোই জানো, সেটা হচ্ছে একটা অংশের সিনিয়র সিটিজেনের কাছে কিন্তু বেশ ভালো অর্থ আছে, ভালো আছে। একটা অংশ বলতে সেটা খুবই মিনিমাল যদি আমি পার্সেন্টেজে ধরি, কিন্তু সেটাও ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে এতটাই যে মার্কেটিং এর মানে তাদের জন্য, কোম্পানিগুলোর জন্য যথেষ্ট। ধরো 15 কোটি যদি সিনিয়র সিটিজেন থাকেন, তাদের মধ্যে ধরো যদি সেই 15 কোটির মধ্যে যদি 10% এই ক্যাটাগরি, 10% হবে না, যদি 2% হয় তাও তো অনেক, 30 লাখ। সেই 30 লাখের 10% হলেও তো অনেক। তো সেইটাকে টার্গেট করছে। এবং এই যে তুমি বললে যে ওই কোম্পানি বা যারা এই সার্ভিসে আসছে, তারাও কিন্তু ওদেরকেই টার্গেট করছে, বিকজ তারা প্রফিট মেকিং, তারা বিজনেস করতে এসছে। আমি এখানে আপত্তি, তারা একটা কিন্তু লাইফস্টাইল বেচছে, মানে তারা সব এই যে অনেক কিছু কোম্পানির নাম নেব না একটারও, মানে ইট ইজ লাইক আ 5-star ফ্যাসিলিটি, সবকিছু আছে, লাক্সারিয়াস। যে কথাটা আমরা আগেও বলছিলাম, ওই যে তুমি বললে একজন ভদ্রলোকের যদি কোটি 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 খুবই প্রতিষ্ঠিত, কিন্তু মানে তার পরিবারের কেউ তার পাশে ছিল না যখন মানে মারা যান, দাহ হচ্ছিল। এই যে মানে এত কিছু যে মানে 5-star ফ্যাসিলিটিস, বাট ইজ দেয়ার আ ওয়ার্মথ, ইজ দেয়ার লাইক ইউ নো মানে কম্পানিয়নশিপ এখন তো বিক্রি হচ্ছে, তুমি জানো, কম্পানিয়নশিপ জন্য পয়সা নিয়ে কম্পানিয়নশিপ দেওয়া হয়। এক্স্যাক্টলি, সরি আমরা ডায়াগ্রেস না করে এটা একটু উত্তরটা দিই আমরা। তো সেইখানে তোমার যেটা তুমি প্রশ্ন করছিলে যে যারা এই একটা বিরাট অংশ, it's nearly 80%, more than 80% of the elder population, they are actually BPL বা বিলো পভার্টি লাইনে বিলং করে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে। তো তাদের জন্য কি, এবং এটা অনেকের ধারণা যে গ্রামে গঞ্জে যারা বয়স্ক আছেন তারা নাকি ভালো আছেন, তারা নাকি সম্মানে আছেন। আমি গ্রামে গঞ্জে একদম রুরাল স্তরে গিয়ে ফিল্ড ওয়ার্কে গিয়ে দেখেছি না, তারাও ভালো নেই, তারা ভালো নেই। তাদের প্রথম কথা হচ্ছে যে গ্রামে গঞ্জে বেশিরভাগ লোকই মাইগ্রেশনে ছেলে করে বাইরে বেরিয়ে গেছে, শহরে বা অন্য রাজ্যে, আমাদের রাজ্যের অ্যাসপেক্টে যদি বলি, ফলে তারা ছেলেগুলো তাদের সাথে নেই। আর 2 নম্বর হচ্ছে তারা যতক্ষণ কর্মঠ, ততক্ষণই তার বাড়িতে একটু হলেও যেটুকুনি মিনিমাম মর্যাদা পায়। যেই তার কর্মক্ষমতা হারিয়ে যায়, অর্থাৎ যখন তার থেকে কোনো কিছু আর পরিবার পাওয়ার নেই, তখন কিন্তু সে একেবারেই প্রাপ্ত। ওই একটা জায়গায় কিন্তু উচ্চকোটি আর নিম্নকোটি যদি বলো, তারা কিন্তু একই জায়গায়, ওই একটা জায়গায় কিন্তু ওই একই বিলং করে, প্রাপ্ত, ঠিক আছে। তো সেখানে তাদের দেখার কেউ নেই, তারা স্বাস্থ্য তো অনেক পরের কথা, তারা মিনিমাম পুষ্টিটুকু পায় না, ঠিক আছে, খাবার পায় না দুবেলা, এরকম পরিস্থিতি আছে, ঠিক আছে, ধুকে ধুকে মরছে, বাইরে পড়ে রাখছে। তো সেই জায়গাতে তাহলে এটাতে কাকে করতে হবে? আমাদের মতো অর্গানাইজেশন যারা, তারা তো করতে পারে, কিন্তু বৃহত্তর অ্যাসপেক্টে করতে গেলে এটা পলিসি মেকিং, সেটা করতে হবে তোমার সরকারকে, সেটা সেন্ট্রাল হোক রাজ্য হোক। করছে না তা নয়, তারা করছে, কিন্তু তাদের পলিসি মেকিং এ বা তারা যেটা করছে সেটা নিডস এর তুলনায় খুবই ইনঅ্যাডিকুয়েট। এবং সেক্ষেত্রে গভর্নমেন্টকেও প্রচুর এই ধরনের সংগঠন যারা লাইক মাইন্ডেড বা যারা এই ধরনের উইলিং আছে,
তাদের হাত ধরতে হবে, কিন্তু সেটা অনেকটাই ল্যাক। হ্যাঁ, ফলে সেটা তো আমরা সবাই জানি। দেখো মানে একটা ডিপ্লোম্যাটিক আনসার দেওয়া যায়, একটা অ্যাপিজিং আনসার দেওয়া যায়, বাট প্র্যাকটিক্যাল আনসার এটা সম্ভবই হবে না কোনোদিন। না, সম্ভব হবে না। তো এবার এই ক্ষেত্রে যেটা হবে যে ওই এবার যদি বলে যে আমার সম্ভব হবে না তাই আমিও কিছু করব না, সেটা যেমন হবে না বলে আমরা কি করতে পারি। তো আমরা যদি এবার আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা যেটা যেমন করছি, অনেকে আমাদের প্রশ্ন করে আপনারা তো এখানে সার্ভিস সিনিয়রদের দেন, সেটাতে তো মেম্বারশিপ দিতে হয়, তা অন্যদের জন্য কি করেন? আমরা অন্যদের জন্য যেটা করি সেটা হচ্ছে যে আমাদের সুন্দরবনে যেমন স্কুল আছে, তো ওই স্কুলে বাচ্চারা যেমন পড়ে, তেমনি সুন্দরবনে ওই স্কুলের প্রতি মাসে আমাদের একটা জেরিয়াট্রিক ক্লিনিক চলে, ওপিডি ফ্রি অফ কস্ট পুরো, ঠিক আছে, যেখানে প্রত্যেক মাসেই প্রায় 100 এর কাছাকাছি বয়স্ক লোক, তারা বিভিন্ন দূর দূরান্ত থেকেও আসেন এবং একেবারেই আন্ডার প্রিভিলেজ, তো তারা আসেন, তাদেরকে আমরা চিকিৎসা দিই। চিকিৎসার সাথে সাথে শুধু চিকিৎসা দিয়ে কোনো লাভ নেই, অনেকে মেডিকেল ক্যাম্প করে, আমরাও খুব কম বয়সে এরকম বহু ক্যাম্প করতাম, তখন অত বুঝিনি, তখন মনে হতো 250-300 পেশেন্ট, 400 পেশেন্ট, যত পেশেন্ট আসবে তত মানে ভালো, কিন্তু পরে গিয়ে যদি তুমি একটু গভীরে চিন্তা করো দেখবে যে ওটা আলটিমেটলি হয়তো ওটাতেও লাভ নেই, তা বলবো না, কিন্তু আমার যে আমাদের উদ্দেশ্য সেটা সাধিত হয় না, বরঞ্চ আমি 30টা পেশেন্ট দেখেও যদি তাকে ফুল মেডিসিন দিতে পারি, তাকে ফুল কভারেজ দিতে হচ্ছে, সেটা অনেক বেশি। তো আমরা সেই জন্য আমরা এখানে এই করেছি যে আমরা প্রত্যেক জনকে 1 মাসের দেব, এবং 1 মাসের ওষুধ আমরা ফ্রি অফ কস্ট দিই, কারণ তারা খুব ভালো আছে, এবং মানে এটা আমাদের একটা বড় স্যাটিসফ্যাকশন। এবং এই বয়স্ক মানুষেরা অনেকেই আমাদের জানাচ্ছেন, আমাদের অনেকে ভুল ধারণা আছে গ্রামেগঞ্জে যদি কোনো অসুখ হয় না, সে ওদের প্রচুর হাইপার টেনশন, ডায়াবেটিস, মানে আমাদের যে যে এমনি অসুখগুলো এখানে আছে ওখানেও কিন্তু প্রাদুর্ভাব তাদের, এবং ওখানে মানে এমন হয় যে জানি না তার প্রেশার আছে, হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে, এবার ওই দৈব ব্যাপার বা ওই মারা গেল ওইটা ওরভাবেই মেনে নেয়। আর ওই শ্যামলদের ওখানে তো কিছুই নেই, শ্যামলদের ওখানে বয়স্ক লোকদের মানে কিভাবে আছে, ও পুরো প্রকৃতির উপরে, মানে ঈশ্বরের উপরে পুরো, ওখানে কিচ্ছু নেই। এবং ওখানে আমার খুব ইচ্ছে একটা কিছু করার, কিন্তু জানো তো মানে সবকিছুর পিছনে একটা অর্থ দরকার, একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেই জায়গায় আমি শ্যামলকে বলেছি, শ্যামল তোকে দায়িত্ব নিয়ে তোকে পুশ আপ করে করতে হবে, তুই ওখানে দাঁড়িয়েছিস, এবার তোকে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে আমরা সেই যে সাপোর্টটা মিনিমাম দেওয়ার সেটা করব। এবং আমরা ফরচুনেট যে আমরা তোমাদের অনেকেরই মানে তোমার কথা বলছি না, মানে অনেকেরই ধারণা ডাক্তাররা শুধুমাত্র বুঝি পয়সা ইনকাম করে, ডাক্তারদের যে মানবিকতা বোধ আছে একটা মেজর অংশেরই আছে, তো আমি ডাক্তার বলে বলছি না, কিন্তু তো আমরা প্রচুর ডাক্তার পাই যারা এই ধরনের গিয়ে এই যে আছে সুন্দরবনে, তারা কিসের জন্য যায়, তাদের যেটুকুনি নমিনাল দেওয়া হয় ওর মানে 1 ঘন্টারও ইনকাম নয় হয়তো, তো যাচ্ছে সারা দিনটা ধরে গিয়ে ওখানে গিয়ে ক্যাম্প করছে বৃক্ষের সাথে, তো কেন? বিকজ ভেতর থেকে অন্তরাত্মা তাদেরকে বলছে এটা, ঠিক আছে, ভালো লাগা ভালোবাসার জায়গা। এবং ওই যে ওদের ওখানে, এবং আমরা সুন্দরবনেও মাঝে মাঝে বছরে 1 থেকে 2 বার আমরা মাল্টি স্পেশালিটি ক্যাম্প করি, মানে IENT, কার্ডিও, জেরিয়াট্রিক, নিউরো, মানে নিউরো সাইকিয়াট্রি, ঠিক আছে, এই সমস্ত মানে যতগুলো সম্ভব ফ্যাকাল্টি নিয়ে যাই। এবং সেখান থেকে এমনও হয়েছে যে খুব কমপ্লিকেটেড পেশেন্ট আমরা মেডিকেল কলেজে রেফার করেছি, সেখান থেকে ঠিক হয়ে ফিরে গেছে, ভাবতেই পারেননি যে এটা হতে পারে। তো এই ধরনের আমি সবাইকে বলবো যার যেখানে সম্ভব, মানে আমরা যেন এরকম ভাবে না ভাবি যে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা হবে, এটাই যদি ভাবি তাহলেই কিন্তু হবে। সে হয়তো আপনি 5 জনকে সার্ভ করলেন, 10 জনকে সার্ভ করলেন, আপনি 500 জনকে নাই বা পারলেন। তো এই জায়গাটাতে আসতে হবে, এবং এটা গভর্নমেন্টকেও একটুখানি আমি বলবো যে তাদেরকেও এন্ডোর্স করতে হবে, যারা এই ধরনের কাজে উইলিং, যারা এই ধরনের বিশেষ করে সিনিয়র সিটিজেন, এটা খুবই প্রাপ্ত অংশ। বেশিরভাগ দেখবে এনজিও বা তারা বাচ্চাদের নিয়ে কাজ করে, আমি বলছি না কোনো জায়গাতে, কিন্তু আমি করছি না, সবাইকে দরকার, কিন্তু সিনিয়র সিটিজেনরা বড় পোর্শন, তাদের নিয়ে কাজ করার লোকের অভাব, খুবই অভাব। আর স্পেশাল সিনিয়র সিটিজেন যে কথাটা বললে, সেটা তো খুবই মানে সেটা তো ওই স্পেশালাইজ ব্যাপারের মতো, মানে ওদেরকে নিয়ে ভাবার লোক নেই বলতে গেলে, বিশেষ করে যারা ধরো কোনোভাবে হ্যান্ডিক্যাপ পেশেন্ট বা কোনো ইন্টেলেকচুয়ালি ডিসেবল, বা যারা ধরো একটু ট্রান্সজেন্ডার বা বা যারা একটু মানে আমার তোমার হচ্ছিল, যারা ধরো রেড লাইট এরিয়াতে যে মহিলারা, তারা তো একটা বয়সের পরে তাদের তো যা অবস্থা, করুণ অবস্থা, মানে এই বর্ণনাতীত, তো তাদের নিয়ে ভাবার কেউ নেই, কিন্তু তারাও তো মানে
তারা তো মানুষ, তারা মানুষ একদম প্রাণ চলছে তাদের একদম। এবং ওই অংশের লোকেদের জন্য ভাবার আরো কম হচ্ছে, বিকজ আজকে বলতে নেই, আমি বলতে দ্বিধা করছি না, সবকিছুই আমাদের দেশে তো অন্তত আবার রাজনৈতিক ক্ষেত্রে ভোটের অঙ্কে মাপা হয়। তো ভোটের অঙ্কে ওরা এতটাই সামান্য, কোনো ROI নেই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট জিরো, ফলে তাদের নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। না, আমি এটাই রিকোয়েস্ট করবো যারা আমাদের এই পডকাস্টটা দেখছেন এবং দেখেন নিয়মিত ভাবে, প্লিজ কমেন্ট করুন, এগিয়ে আসুন। আমি বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশনের সমস্ত ডিটেলস এই আমার এই পডকাস্টের নিচে থাকবে, আপনারা প্লিজ যোগাযোগ করুন। এটা কোনো ব্যাপার না যে শুধু পয়সার কথা আমরা বলছি, ইট ইজ নট অ্যাবাউট মানি দ্যাট উই আর রিকোয়েস্টিং, প্লিজ কাম উইথ যে মানে পার্টিসিপেশনের যে ব্যাপারটা, চিন্তাধারা, আমরা কি করতে পারি, আমরা মেবি আমি একটা সাজেস্ট করব, যদি এই পডকাস্টের মধ্যে দিয়ে আমরা একটা ছোট্ট একটা গেট টুগেদার, যারা যারা ইন্টারেস্টেড যদি কমেন্ট করতে পারেন, আমরা অর্গানাইজ করব। আমরা শুনি না, স্পেশালি যারা সিনিয়র সিটিজেনের পথে হাঁটছেন, এবং শুধু আমাদের নিজেদের কথার পার্সপেক্টিভে না, যারা আমরা হয়তো একটুখানি পারি, সামর্থ্য আছে, আমরা কি করে হাতটা বাড়িয়ে যদি একটু ইকোনমিক্যালি উইকার সেকশন বা স্পেশালি এবলড তাদের জন্য একটু চিন্তা করি, ছোট করে করি না। একদম একদম। এই জায়গাটা আমি যেটা তুমি বলে দিলে আমি ভাবছি এটা বলবো, যে অনেকেই হয়তো ভাববে যে আবার হয়তো অর্থ আবেদন করছে। আমরা বারবার বলি অর্থের আবেদন আমরা করি না। প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথম রিকোয়েস্ট করি যেটা, যে আপনারা আসুন, ফিজিক্যালি দেখুন। আপনাদের এই যে বললাম, আপনারা এটা কল্পনা করবেন, ভাববেন, কিন্তু ফিজিক্যাল রিয়েলাইজেশন এটা কিন্তু হয় না যতক্ষণ না আপনি একদম ফিল্ডে না যাচ্ছেন। আসুন, আমাদের সুন্দরবনের স্কুলটা একবার ঘুরে যান। সুন্দরবনের স্কুল ঘুরে গেলে দেখতে পাবেন ওখানে কি অ্যাম্বিয়েন্সে কিভাবে। এবং বাঁচবো অর্গানাইজেশন আজকে আমাকে শুভদীপ নিয়ে এসছে, আমি হয়তো একজন মুখ, কিন্তু এটা একটা পুরো টিম ওয়ার্ক, তো এটা পরিবারের কাজ। তো আমি তাদেরকে রিপ্রেজেন্ট করছি বেসিক্যালি। এবং এইটা একটা বলতে পারি, ইটস জাস্ট লাইক এ প্ল্যাটফর্ম। এইটা আমরা কেউই কিন্তু আমরা কাউকে না কাউকে একটা হাল ধরতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, তাই সেই জন্য মুখগুলো কাছে সামনে আসে। কিন্তু এর পিছনে প্রচুর মানুষের সাপোর্ট এবং CSR সাপোর্ট আমরা পেয়েছি। স্কুলটা তৈরি হয়েছে CSR সাপোর্টে। এবং তারা, তুমি শুভদীপ, মানে বলতে ভালো লাগছে যে 4 বছর 5 বছর কনজিকিউটিভলি তারা দিয়ে যাচ্ছে। বিকজ তাদেরকে যখন জিজ্ঞেস করছি, বলছে আমরা এরকম দিই না, সচরাচর 3 বছরের বেশি কোম্পানিকে দেওয়া হয় না। কিন্তু আপনাদের ট্রান্সপারেন্সি, আপনাদের ডেডিকেশন থেকে আমাদের মনে হয়েছে না, আমরা কন্টিনিউ করবো। যেমন এই সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি, ওরা আমাদের স্কুলটাকে করেছে অ্যাকারিজ, এবং বাইরে থেকে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন, সুলেখা, যারা প্রথম থেকে আমাদের মানে সবসময় সাপোর্ট, মনিটারি সাপোর্ট না, গাইডেন্স, কৌশিক দারকে খুব ভালো। তো এই যে তুমি তো একদম অনেকদিন থেকেই আমাদের দেখে আসছো, সুতরাং এই জায়গাটা খুব জরুরি। এবং আমি আপনাদেরকে বলবো, যারা দেখছেন, আসুন, আপনাদের সাপোর্ট পরে দেবেন, বুঝলে দেবেন, রিয়েলাইজ করলে দেবেন, কিন্তু তার আগে আসুন। তো এটা আমাদের কাছে খুব, মানে আজকে এই জার্নিটাও খুব প্লেজারেবল হলো আর কি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, আমি একটা প্রশ্ন সবাইকেই করি, যে যারা আসেন গেস্ট এখানে, তোমাকেও করব। এবং প্রশ্নটা হচ্ছে যে, ইজ সাকসেস হ্যাপিনেস অর হ্যাপিনেস সাকসেস? আর যদি এটা নিয়ে একটা তোমার কবিতা থাকে, সেটার মাধ্যমেও যদি বলতে পারো। আচ্ছা, কবিতা মানে আমি আমার এই বইটা, এটার নাম হচ্ছে রিদ মাঝারে। রিদ মাঝারে তো খুবই সাধারণ কমন ওয়ার্ড, প্রচুর শুনেছি, গানে আছে, কবিতায় আছে। তো আমি ভাবছিলাম যে কি নাম দেবো। তো এটা নিয়ে আমার একটা লেখাই আছে। তো আমার মিসেস বললো, তুমি এই নামটাই দাও। এটা তো খুব সাধারণ, বললো ওই সাধারণটাই দেখবে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তো আমি সেখানেই আমার একটা জিনিস, এই বার্তাটা আছে। রিদ মাঝারে। আরো একবার, হয়তোবা শেষবারে, বেরিয়েছি খুঁজতে তোমায় অভিসারে, নিয়েছি মহাপণ, এবার নয়তো আর নয়, দেবভঙ্গ রণে, নিজের করেই যদি না পাই তোমারে। কেটে যাচ্ছে কত দিবানিশি, ফুরোতে চলেছে এদিকে প্রদীপের তেলের শিশি, কাটছে কত বিনিদ্র রাত, কাটছে দিন কত উপসী, ছুটছি প্রান্ত থেকে প্রান্তরে, টোকা দিয়েছি রাজা থেকে প্রান্তিক, সিদ্ধ নিষিদ্ধ পল্লী সবার দ্বারে দ্বারে।
উপাসনালয়ে থেকেছি কত মৌন, জাগতিক সব স্পৃহাকে রেখেছি করে ভীষণ রকম গৌণ। এমনকি জৈবিক চাহিদার তাড়না বারবার চেষ্টা করেছে যারা ভাঙতে আমার সে কঠিন সাধনা। আমি জানি কি ভীষণ কষ্ট দমাতে রিপু সেসব যাতনা। তবুও এত সবের পরে প্রার্থনা করেছে হাত জোড়ে, কেঁদে সকাতরে, তৃষ্ণাপ্ত এই চাতকের মেটাও তৃষ্ণা শুধু একটিবারে। জগতের এই আনন্দ যজ্ঞে তুমি তো করেছ নিমন্ত্রণ, এ কেমনতর আপ্যায়ন তোমার, রেখেছ সবকিছুর সমাহার, নিজেকেই কেবল শুধু অধরা। কেটে গেল কত বসন্ত, কত শ্রাবণ ধারা, শীতে কত জীর্ণ পাতা ঝরা, অকাজের এই দেহেও এসে গেল জরা, মন তবুও তোমায় পেতে পাগল করা। অবশেষে এবারেও রণে দিলাম ভঙ্গ, ক্লিষ্টকান্ত শরীরে ফিরে এলাম সেই নিজের ঘরে। দেখি পুরো ঘর আলোকিত করে দাঁড়িয়ে আছো তুমি, বিনা অবয়বে কি রূপে এ কোন অবতারে। বললে শুধু একটি মাত্র কথা, মিছেই ঘুরেছ দাঁড়ে দাঁড়ে, আমি যে রয়েছে তোমার এই হৃদ মাঝারে। বাহ, তা আসলে আমরা নিজেদেরকেই নিজেদের খুঁজে বেড়াই, বিভিন্ন জায়গায় খুঁজে পাই। এই কথাটা খুবই সত্য কথা যে আমরা নিজেরা নিজেদের খুঁজে বেড়াই এবং অনেকে সেই খোঁজে সফল হন, অনেকে হয়তো হন এমন একটা পরিস্থিতিতে খুঁজে পান তখন আর কিছু করার থাকে না। তো আমি এই বার্তাটাই দেবো মানুষকে যারা দেখছেন যে নিজেকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করুন, খুব খুশি থাকবেন, আনন্দে থাকুন, ভালো থাকুন।